আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের দ্বিতীয় সপ্তাহে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা হচ্ছে। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখতে পাচ্ছ। দ্বিতীয় সপ্তাহে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে বিষয়টা রয়েছে তার নমুনা উত্তরপত্র তোমরা এখানে দেখতে পাবে। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 268। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। প্রশ্ন হচ্ছে, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করো। এখানে দেখো নির্দেশনায় কি বলা আছে। মুহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল, মুইজুদ্দিন মুহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা। এই হচ্ছে তোমাদের তিনটি প্রশ্ন। আর ঘন কিন্তু কোনো প্রশ্ন না, এখানে বলা আছে যে উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বন্ধিত পোস্টার তৈরি, অর্থাৎ এই ঘটনাগুলো হচ্ছে তোমাকে একটা পোস্টারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা তোমাদের নমুনা উত্তরপত্রটি দেখে নিই। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করা হলো। ক নম্বর হচ্ছে মুহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ। তৎকালীন ভারতের সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির। আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল অর্থাৎ ইরাক প্রদেশের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু ও মুলতানের সাথে আরব শাসনের সাধারণ সীমান্ত ছিল। নানা কারণে হাজ্জাজ বিন ইউসুফ ও রাজা দাহিরের মধ্যে মতপার্থক্য হয়। এ কারণে হাজ্জাজ ভারতের সিন্ধু জয় করার জন্য তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে এক বিজয় অভিযান প্রেরণ করেন। এটা ভ্রাতুষ্পুত্র হবে। ঠিক আছে। পরোক্ষ প্রত্যক্ষ কারণসমূহ। সিন্ধু বিজয়ের পরোক্ষ কারণসমূহের মধ্যে ছিল অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণ, এবং প্রত্যক্ষ কারণের মধ্যে ছিল জলদস্যুদের দ্বারা আরব বণিকদের জাহাজ লুণ্ঠন। অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণ। ভারত ধন ঐশ্বর্যের জন্য বিখ্যাত ছিল। আরবদের সিন্ধু অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের ধনরত্ন লাভ করা। রাজা দাহিরের রাজ্য ও আরব সাম্রাজ্যের মধ্যে সীমান্ত অভিন্ন হওয়ায় দুই রাজ্যের মধ্যে প্রায় মতানৈক্য ও মতবিরোধ সৃষ্টি হতো এবং সীমান্ত সংঘর্ষ লেগেই থাকত। হাজ্জাজ ছিলেন কঠোর প্রকৃতির শাসক। আইনের শাসন এড়িয়ে হাজ্জাজের অঞ্চল থেকে অনেক অপরাধী রাজা দাহিরের রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। এ সকল কারণে রাজনৈতিক তিক্ততা উত্তরোত্তর বাড়তে থাকে। এ সময় সিন্ধুতে চলছিল রাজনৈতিক বিশৃঙ্খলা। দাহির ছিলেন অত্যাচারী শাসক, নিম্ন শ্রেণীর লোকেরা ছিল অত্যাচারিত। বৌদ্ধ সম্প্রদায়ের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। সুতরাং এ সুযোগ কাজে লাগিয়ে হাজ্জাজ সিন্ধু জয় করে সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিলেন। ভারতে ইসলাম প্রচার করা হাজ্জাজের একটি উদ্দেশ্য ছিল। খ নম্বর হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল। রাজনৈতিক কারণ। সুলতান মাহমুদের পিতা সবুক্তগিনের সময় থেকে গজনীর সাথে পাঞ্জাবের হিন্দুশাহী বংশের বিরোধ চলছিল। পাঞ্জাবের হিন্দুশাহী রাজ্যের রাজা জয়পাল সৌবুক্তগিনের শত্রু হওয়ায় সুলতান মাহমুদ জয়পালের সাথে শত্রুতা উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন। ভারতের অনেক রাজা জয়পালের সাথে মাহমুদ বিরোধী জোটে যোগদান করেন। সুতরাং মাহমুদকে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়। আবার ভারতের কোনো কোনো রাজা মাহমুদের সাথে বন্ধন সূত্রে আবদ্ধ হয়। এতে তাদের প্রতিবেশী রাজন্যবর্গ তাদের প্রতি বৈরী আচরণ শুরু করেন। মিত্রবর্গের স্বার্থ সংরক্ষণের জন্য মাহমুদকে ভারতে অভিযান করতে হয়। পরাজিত রাজারা মাহমুদের সাথে সন্ধি করেন। তাদের মধ্যে কেউ কেউ সুযোগ পেয়ে সন্ধির শর্ত ভঙ্গ করেন। বিদ্রোহী রাজাদের সন্ধির শর্ত পালনে বাধ্য করার জন্য মাহমুদকে অভিযান করতে হয়। অর্থনৈতিক কারণ। সুলতান মাহমুদ রাজধানী গজনীকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি ছিলেন জ্ঞানী গুণীর পৃষ্ঠপোষক। তার ছিল একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী। তিনি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। এসবের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তখন ভারত ছিল সম্পদশালী দেশ। এখানকার বিভিন্ন রাজ্যের কোষাগার ধনরত্নে পূর্ণ ছিল। ধর্মপ্রাণ বিত্তশালী ব্যক্তিবর্গ অকাতরে মন্দিরগুলোতে দান করত। মন্দিরকে নিরাপদ বিবেচনা করে অনেক সময় রাজারাও তাতে ধনরত্ন সংরক্ষণ করতেন। সুতরাং স্বাভাবিকভাবেই সুলতান মাহমুদের নজর ভারতের উপর পড়ে। এজন্যই তিনি প্রায় প্রতি বছর ভারতে অভিযান প্রেরণ করেন এবং ভারত থেকে প্রচুর ধনরত্ন নিয়ে নিজ দেশে ফিরে যান। প্রফেসর হাবিব, প্রফেসর নাজিম ও হেইক প্রমুখ আধুনিক ঐতিহাসিকগণ সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ হিসেবে অর্থনৈতিক কারণকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। তাই বলে মাহমুদকে লুণ্ঠনকারী বা অর্থলোলুপ তস্কর করা বলা যাবে না, কারণ ভারত থেকে সংগৃহীত অর্থ তিনি মানব কল্যাণে ব্যয় করেন। নিজের ভোগবিলাসের জন্য তিনি সে অর্থ ব্যবহার করেননি। সামরিক উদ্দেশ্য।
সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি সামরিক উদ্দেশ্য ছিল। তার রাজ্যের নিরাপত্তার জন্য উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব ও সিন্ধু দখল করা অত্যন্ত প্রয়োজন ছিল। এ সকল অঞ্চল ছিল সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ সমরবিদ হিসেবে তার অশ্বারোহী ও পদাতিক বাহিনী ছিল সুশৃঙ্খল ও সমর নিপুণ। তিনি বুঝতে পারেন এ সকল অঞ্চল জয় করতে তাকে খুব একটা বাধার সম্মুখীন হতে হবে না, সুতরাং তিনি বারবার ভারত আক্রমণ করে তার সামরিক উদ্দেশ্য হাসিল করেছিলেন। ধর্মীয় উদ্দেশ্য। সুলতান মাহমুদের ভারত অভিযানের পশ্চাতে কোনো ঐতিহাসিক ধর্মীয় উদ্দেশ্য কার্যকর ছিল বলে মনে করেন। তাদের মতে তিনি ভারতে ইসলাম প্রচারে অভিলাষী ছিলেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ এই মত সমর্থন করেন না। তারা মনে করেন মাহমুদের যুগে শাসকগণ ইসলাম প্রচার করা তেমন কর্তব্য বলে মনে করতেন না। তিনি ভারত অভিযানে এসে কোনো বিধর্মীকে বলপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেননি। এছাড়া মাহমুদ হিন্দু মন্দির দখল করেছেন ধর্মবিদ্বেষের কারণে নয়, বরং অর্থ পাওয়ার আশায়। এ সকল মন্দির ছিল যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদে পূর্ণ। সর্বোপরি তার সেনাবাহিনীতে ছিল হিন্দু সৈন্যের উপস্থিতি তার ধর্মপ্রচারের উদ্দেশ্যকে অনুমোদন করে না। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রভাব সমগ্র উত্তর পশ্চিম ভারতে অনুভূত হয়। রাজনৈতিক ক্ষেত্রে এই অভিযানের প্রভাব ছিল ব্যাপক। সুলতান মাহমুদ অভিযান করেছেন, জয়লাভ করেছেন এবং ধন সম্পদ নিয়ে নিজের রাজ্য গজনিতে ফিরে গিয়েছেন। শুধু পাঞ্জাবের কিয়দংশ এবং সুলতান ছাড়া ভারতের কোনো অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি এবং কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। কয়েকজন রাজা অবশ্য তাকে কর দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু 1030 খ্রিস্টাব্দে তার মৃত্যুর সাথে সাথে এই সকল রাজা কর প্রদান বন্ধ করেন। তবে একথা সত্য যে সুলতান মাহমুদের বিজয় স্থায়ী না হলেও তার বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারত বিজয়ের পথ সুগম করেছিল। সুলতান মাহমুদ বারবার আক্রমণ উত্তর ভারতের রাজন্যবর্গের সামরিক শক্তি দুর্বল করে দিয়েছিল। সামগ্রিক, প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন বলে পরবর্তী মুসলমান আক্রমণ প্রতিহত করা তাদের পক্ষে সম্ভবপর হয়নি। সুলতান মাহমুদের অভিযানের সময় ভারতীয় সামরিক শক্তি ও রণকৌশল মুসলমানদের সামরিক শক্তি ও রণকৌশলের তুলনায় যে কত দুর্বল তা প্রকটভাবে ধরা পড়ে। মাহমুদ ভারতের সমৃদ্ধ জনপদ, নগর, দুর্গ ও মন্দির আক্রমণ করেন ধনরত্ন লাভ করার জন্য। এই জন্য এই সকল লক্ষ্যস্থল থেকে তিনি প্রচুর সম্পদ নিজ রাজধানী গজনীতে নিয়ে যান। এর ফলে ভারত অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। অপরদিকে গজনী অর্জন সামরিক শক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপরও বিরূপ প্রভাব ফেলে। অর্থনৈতিক ক্ষেত্রে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল লক্ষণীয়। তিনি ভারতীয় পণ্ডিতদের নিকট ভারতের দর্শন, সমাজ ব্যবস্থা ও কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করেন। এর ফলস্বরূপ তিনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ প্রণয়ন করেন। গ্রন্থটি ভারত ইতিহাসের অমূল্য উপকরণ। মাহমুদের অভিযানের ফলে ইসলামী সভ্যতা ও ভারতীয় সভ্যতার মধ্যে ভাব বিনিময় ঘটে। গ নম্বর প্রশ্নের উত্তর দেখো। মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা। আফগানিস্তান, কাশ্মীর ও কনৌজ। মৌর্য বংশের শাসনামল থেকে আফগানিস্তান ছিল ভারতের একটি অংশ। মুসলিম ঐতিহাসিকগণ এটিকে হিন্দু শাহী রাজ্য বলে অভিহিত করেন। 7ম শতাব্দীতে কর্কট রাজবংশীয় দুর্লভ বর্ধনের অধীনে কাশ্মীর ছিল উত্তর ভারতের অপর একটি স্বাধীন রাজ্য। তিনি কনৌজ, কামরূপ, কলিঙ্গ ও গুজরাট জয় করেন বলে জানা যায়। কর্কট বংশের অপর একজন শাসক জয়পীর গৌড় ও কনৌজের নৃপতিদের পরাজিত করেন। 8ম শতাব্দী প্রথম দিকে কনৌজ ভারতীয় উপমহাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে পরিগণিত হতো। তিনি গৌড় জয়ের রাজাকে হত্যা করেন এবং কাশ্মীর রাজ ললিতাদিত্যের সহায়তায় তিব্বত অভিযান করেন। তিনি চীনে দূত প্রেরণ করেন। কাশ্মীরের রাজা ললিতাদিত্য কর্তৃক তিনি পরাজিত ও নিহত হন। যশবর্মন সিন্ধুরাজ দাহিরের সমসাময়িক ছিলেন। অতঃপর 8ম শতকের প্রথম দিকে কনৌজে গুর্জর প্রতিহার রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সিন্ধু, মালব, দিল্লি ও আজমির। 7ম শতকে সিন্ধু ছিল হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত। পরবর্তীতে চাচ নামক সিন্ধুর জনৈক ব্রাহ্মণ মন্ত্রী সিন্ধুতে স্বাধীন রাজ্যবংশের গোড়াপত্তন করেন। চাচের পুত্র রাজা দাহিরকে পরাজিত করে ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিম 712 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তবে এ রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রতিহার রাজপুতদের দ্বারা শাসিত মালব ছিল উত্তর ভারতের একটি শক্তিশালী রাষ্ট্র। উজ্জয়িনী ছিল এ রাজ্যের রাজধানী। দ্বাদশ শতকে মুসলিম অভিযানের প্রাক্কালে দিল্লি ও আজমিরে শক্তিশালী চৌহান বংশীয় রাজপুত্রগণ রাজত্ব করত। গুজরাট, আসাম ও নেপাল। মুসলিম বিজয়ের প্রাক্কালে গুজরাট ছিল গুর্জর প্রতিহার বংশের অধীনে। অতঃপর তাদের আধিপত্য ক্ষুণ্ণ করে চালক ও ভাগেলা বংশ পর্যায়ক্রমে শাসন করে। 9ম শতাব্দীতে চান্দেলা বংশ বুন্দেলখণ্ডে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। শেষ রাজা গণ্ড 1019 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের নিকট পরাজিত হন। ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্ব প্রান্তসীমায় অবস্থিত একটি রাজ্য হল আসাম। এটি হর্ষবর্ধনের মৃত্যুর পর সম্পূর্ণ স্বাধীন হয়।
এ সময় রাজা শশাঙ্ক ছিলেন বাংলার স্বাধীন নৃপতি। হর্ষবর্ধনের সমসাময়িক এই শাসকের মৃত্যুর পর বাংলায় মারাত্মক গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়। নেপাল সপ্তম শতাব্দীতে অপর একটি স্বাধীন রাজ্য। শিক্ষার্থীরা, তোমাদের মোট 3টি প্রশ্ন ছিল। মুহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল, মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা। তো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখলাম। তোমরা এগুলো পোস্টার কাগজে তৈরি করবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।